এর আগে একটা এসে দেখেছিলাম মাসল পুল, একটু খেয়াল করেন মাসল পুলটা কি, স্প্রেনটা কি এবং ডিসলোকেশনটা কি। কেউ কি বলতে পারবেন মাসল পুলটা কি? হ্যালো, কেউ কি বলতে পারবেন মাসল পুল কি? না স্যার, জানা নেই স্যার। এটা স্যার, জি বলেন। স্যার আমাদের শরীরে অনেক সময় মানে আমরা মনে হয় আঞ্চলিক ভাষায় বলি যে রক টানা দেয়, এই টাইপ কিছু একটা হবে স্যার। আচ্ছা, ভেরি গুড। আপনারা এই পিকচারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। খেয়াল করেন, যেটাকে আপনারা রগের টান লাগে বলেন, ওটাই হচ্ছে মাসেল পুল অ্যাকচুয়ালি। তো আমরা একটু খেয়াল করি, মাসেল পুলটা হচ্ছে আমাদের যে কোনো মাসেল টান লাগা। মাসেল পুলটা কখন হয়? বেশ কয়েকটা কারণে হতে পারে। ধরেন আমাদের নরমাল কন্ডিশনে আমাদের মাসেল তো রিল্যাক্স অবস্থায় থাকে, এখন আমরা সবাই রিল্যাক্সে বসে আছি বা কেউ দাঁড়িয়ে আছি বা চেয়ারে বসে আছি, সো মাসেল গুলা কিন্তু রিল্যাক্স আছে। এখন যদি আপনি 50 কিলোমিটার স্পিডে দৌড় দেন হঠাৎ, উইদাউট এনি ওয়ার্মিং আপ, এনি এক্সারসাইজ, যে দৌড় দেন, আপনার মাসেল পুল হয়ে যাবে। কারণ কি, মাসেলের ক্ষমতা আছে, বাট আগে থেকে মাসেলটাকে ওয়ার্ম না করার কারণে, ওয়ার্ম আপ বা স্ট্রেচিং না করার কারণে মাসেল তো নর্মাল কন্ডিশনে আছে। যখনই আমরা ওয়ার্ম আপ করি তখন ওই মাসেলটাকে এলাস্টিসিটিটা বাড়ে। বাট যদি আমরা ওয়ার্ম আপ বা এক্সারসাইজ না করে সরাসরি কি করি, রানিং করি বা এক্সারসাইজ করি সরাসরি, তখন আমাদের মাসেল পুল হওয়ার সময় এই মাসেলটা টান লাগে, ইলিগাল মুভমেন্ট হয়ে যায়, হঠাৎ করে ইলিগাল মুভমেন্ট হয়ে যায়। ধরেন আপনার কাছে একটা রাবার আছে, রাবারটা ধরেন 5 ইঞ্চি, টানলে 5 ইঞ্চি লম্বা হতে পারে, লম্বা হওয়ার ক্যাপাসিটি আছে 5 ইঞ্চি। এখন আপনি রাবারের 2 মাথা ধরলেন এবং টান দিলেন 1 হাত পরিমাণ, ওই রাবারটা কি ঠিক থাকবে নাকি নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে? একটু রেসপন্স করেন, সবাই শুনতে পাচ্ছেন? ছিঁড়ে যাবে স্যার। ছিঁড়ে যাবে। কারণ কি, ওই রাবারটা নর্মাল কন্ডিশনে আছে, ওর ক্যাপাসিটি 5 ইঞ্চি, বাট আপনি ওটাকে টান দিয়েছেন 18 ইঞ্চির মতো, ছিঁড়ে যাবে। অনেক সময় আমরা হাতে রাবার নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে টান দিই, খেয়াল করবেন, তখন দেখবেন ওই রাবারের এলাস্টিসিটি কিন্তু আরো বেড়ে যায়। বাড়ে কিনা? বেড়ে যায়। জি স্যার, স্যার বেড়ে যায়। বেড়ে যায়। বাট যখনই আমরা ওরকম ধীরে ধীরে না টেনে একবারে টান দিব, তখন ওটা ছিঁড়ে যাবে। আমাদের শরীরের মাসেল গুলাও ঠিক এরকম, মাসেলের টিস্যু ছিঁড়ে যায়। যে ছবিটা দেখাচ্ছিলাম, মাসেল পুল বিভিন্ন কারণে হতে পারে। পুয়ার ফিটনেসের জন্য হয়, অনেক সময় আমরা খুবই টায়ার্ড থাকি, ক্লান্ত, ফেটিগ অবস্থায় থাকি, এই সময় যদি আবার ওভারলোড নিতে যান, দেখবেন যে মাসেল পুল হয়েছে। শুধু যে পায়ে হয় এমনটা না, অন্য জায়গায়ও হতে পারে, পায়ে ছাড়াও অন্য অন্য জায়গাতেও মাসেল পুল করতে পারে। শোল্ডারে, এখানে যেভাবে এই সারফেস গুলাকে উল্লেখ করা, যেভাবে একবারে রেড দেখানো হচ্ছে, ঠিক এত রেড নরমালি হয় না, বাট এটাকে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে একটু বেশি করে। অনেক সময় দেখবেন ঘুমিয়ে আছেন, পায়ে টান লেগে গিয়েছে, অনেক সময় দেখবেন হঠাৎ করে পিঠে টান লেগে গিয়েছে মুভমেন্ট করতে যেয়ে, বা কোনো সময় কাঁধে ব্যথা হয়ে যায়, এরকম এই মাসেল পুলের কারণে। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোয়াড্রিসেপ মাসেল, আমাদের থাইয়ের যে মাসেল, কোয়াড্রিসেপ। এখানে অ্যাকচুয়ালি এরকম লাল হয় না, বাট ফুলে যায়, হালকা লালচে হয়ে যায়। সো মাসেল পুল যখন করে, ওই জায়গাটাতে ব্লাড জমে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু টিস্যু ছিঁড়ে যায়। তো যে কারণে ওই জায়গার ট্রিটমেন্ট হচ্ছে আইস দিতে হয়, স্টেবল অবস্থায় থাকতে হয়, আইস দিতে হয়। ঠিক আছে, সো আমরা মাসেল পুলের ইটা দেখলাম, একটু দেখি এটা ট্রিটমেন্টটা কি।
ঠিক আছে, মাসেল পুলের ট্রিটমেন্টটা আমরা একটু খেয়াল করি। আমরা এর আগেও ট্রিটমেন্ট নিয়েও কথা বলেছিলাম আগের ক্লাসে। আজকের ক্লাসে মাসেল পুলের একটু ট্রিটমেন্ট আমরা দেখি। তবে ইনজুরির যে প্রতিকার বা চিকিৎসা করার জন্য কিছু কমন স্টেপ আছে, তবে ইনজুরির তীব্রতার উপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতি ভিন্ন হতে পারে, আমরা এটা সকলেই জানি। সুরক্ষা, প্রোটেকশন যেটাকে আমরা বলছি, সুরক্ষা সরঞ্জাম যেমন হেলমেট, প্যাড, গ্লাভস ইত্যাদি পরিধান করা উচিত, যা আপনার খেলার জন্য নির্ধারিত। যদি এই টাইপের ইনজুরির প্রতিকার আসে, যে পরীক্ষা যদি এরকম আসে যে মাসেল পুলের চিকিৎসা লিখুন, নিচে যে কোনো একটি বিষয়ের চিকিৎসা সম্পর্কে লিখুন। অ্যাঙ্কেল স্প্রেন বা জয়েন্ট, যে কোনো জয়েন্ট স্প্রেন হলে বা যে কোনো জয়েন্ট ডিসলোকেট হলে সেটার করণীয় কি, বা মাসেল পুল হলে করণীয় কি, এরকম যদি পড়ে তাহলে এই ট্রিটমেন্ট গুলার নাম লিখে দেবেন। প্রথমটা কি? প্রোটেকশন বা সুরক্ষা। আমরা এর আগে একটা ক্লাসে আমরা এরকম করে দিয়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? দিয়েছিলাম পি আর ওই ট্রিটমেন্টের নামটা স্যার কি আমি তো কিছু বলেছিলাম? দেখতে পাচ্ছি না। জি জি, প্রাইস স্যার, প্রাইস লেখা ছিল, প্রাইস। স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না না বুঝতে পারছেন না? স্যার বলছে যে দেখতে পারে না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, অথবা ওনার কোনো আচ্ছা, আপনি সমস্যা আছে। যদি দেখতে না পারেন তাহলে আপনার ওখানে নেটওয়ার্কে একটু কানেকশন প্রবলেম আছে, বা নেটওয়ার্ক পুয়ার নেটওয়ার্ক। স্যার আমি দেখতে পাচ্ছি না, পিডিএফ দেখা যায় না। পিডিএফ দেখা যায় না? জি স্যার। দেখা যাচ্ছে তো। হ্যাঁ, পিডিএফ তো আমার স্ক্রিন তো দেখা যাওয়ার কথা, স্ক্রিন তো শেয়ার করছি। তো আমরা আগের দেখা ক্লাসে যাচ্ছে। একটা দিয়েছি। শুধু স্যার আপনার ছবি দেখা যায়, কিন্তু স্ক্রিনটা দেখা যায় না। যাদের দেখতে পাচ্ছেন আমার মনে হয় নেটের সমস্যা, স্যার আমরা দেখতে পাচ্ছি। ওকে, ভেরি স্যার গুড। দেখতে পাচ্ছি। জি জি, আচ্ছা, আমরা দিয়েছিলাম পি আর আই সি ই, প্রাইস। মনে আছে এই ট্রিটমেন্টটার কথা? প্রাইস, জি স্যার। সি ই। ইংরেজিতে এটার অ্যাব্রিভিয়েশন কি হবে, কে বলতে পারবেন? পি ফর স্যার প্রোটেকশন। প্রোটেকশন, ভেরি গুড। আর ফর স্যার স্যার রেস্ট। রেস্ট। আই ফর আইফোন স্যার, আইফোন ছিল তখন আইস। আইস আইস। সি ফর সি ফর কম্প্রেশন, আর ই ফর এলিভেশন। এরকম ছিল। স্যার সাউন্ড উপরের যে ওকে, সবাই এবার মিউট করে রাখেন। সবাই মিউট করে রাখলে আর নয়েজ আসবে না। ওকে, খেয়াল করেন তাহলে উপরে যে ইনজুরি গুলোর কথা বললাম, এই ইনজুরির জন্য আপনারা যদি প্রাইস ট্রিটমেন্ট প্রোভাইড করেন তাহলে ওই ইনজুরি থেকে রিকভারি করা সম্ভব। বুঝতে পেরেছেন? নাম্বার 1 প্রোটেকশন, দ্যাট মিন্স সুরক্ষা। চন্দনা শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি একটু কাইন্ডলি মিউট করে রাখেন। ওকে, থ্যাংক ইউ। শুধুমাত্র আমরা যখন রেসপন্স করব তখন আমরা সবাই আনমিউট করে রেসপন্স করব। ওকে, পি ফর প্রোটেকশন বা সুরক্ষা, আর ফর রেস্ট। তখন এই সব ইনজুরির জন্য ট্রিটমেন্টের জন্য আপনাকে প্রোটেকশন নিতেই হবে, প্রোটেকশন ছাড়া পসিবল না। সো এই আগে শুধুমাত্র ছিল, এটার আগে একটা ট্রিটমেন্ট ছিল, সেটা হচ্ছে শুধু রাইস ছিল, বাট বর্তমানে এই ট্রিটমেন্টটাকে আরো আপডেট করে প্রাইস করা হয়েছে, দ্যাট মিন্স প্রোটেকশনটাও দিয়েছে। আচ্ছা, আর দ্য রেস্ট, ইনজুরি হলে রেস্ট নিতে হবে, শারীরিক অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়ে
ঠিক আছে, রেস্ট দরকার। দেন আইস ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ প্রায় 72 ঘন্টা পর্যন্ত। এখানে 48 ঘন্টা দেয়া আছে, বাট অ্যাকচুয়ালি 72 ঘন্টা পর্যন্ত ওই জায়গাতে বরফ, ইনজুরির স্থানে বরফ দিতে হবে, তাহলে ফোলা ভাব কমে যাবে, ব্যথা কমে যাবে। যখনই বরফ দিবেন 15 থেকে 20 মিনিট করে দিবেন একটানা, দিনে 2 থেকে 3 বার দিতে পারেন, ইনজুরির উপর ডিপেন্ড করবে। এরপরে কম্প্রেশন, যেটাকে চাপ প্রয়োগ, ইলাস্টিক ব্যান্ডেজ বা কম্প্রেশন স্লিপ ব্যবহার করে ইনজুরি স্থানে চাপ প্রয়োগ করলে ফোলাভাব কমতে সাহায্য করে, যেটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম অ্যাঙ্কলেট ইউজ করা, নি ক্যাপ ইউজ করা, বা ব্যান্ডেজ, ক্রেপ ব্যান্ডেজ টাইপের ব্যান্ডেজ দিয়ে পেঁচানো, যাতে করে ওই ইনজুরির জায়গাটাতে চাপ থাকে, চাপ প্রয়োগ করা। এলিভেশন, উচ্চতা, ইনজুরির স্থানে রক্ত প্রবাহ কমাতে প্রবাহিত অংশটি হৃদয়ের উচ্চতায় উঁচু অবস্থায় রাখুন ও স্থির রাখার চেষ্টা করুন। এলিভেশনটা কি বলেছিলাম, যখন নাক দিয়ে রক্ত পড়ে তাকে কি শুয়ে রাখতে হয়, গত ক্লাসে বলেছিলাম, মনে আছে কি? যদি কারো নাক দিয়ে ব্লিডিং হয়, নাক দিয়ে রক্ত পড়ে, তখন কি করতে হয়? এই যে উচ্চতা তার জন্য প্রযোজ্য, তার বা শুধু নাক দিয়ে রক্ত পড়ার জন্য না, অন্যান্য ক্ষেত্রেও উচ্চতাটা মেনটেন করে রাখতে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি স্যার। স্যার জি স্যার। স্যার ওকে, আমরা একটু খেয়াল করি তাহলে। এই তিনটা, এখানে উপরে তিনটা ইনজুরির কথা। স্প্রেইনটা কি? আমরা স্প্রেইনের ছবি দেখি তাহলে বুঝতে পারবেন স্প্রেইনটা কি। স্প্রেইন হচ্ছে আপনাদের, এটা দেখেন, প্রথমে এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখতে পাচ্ছেন? জি। জি স্যার। বলেন তো কি হয়েছে? কি হয়েছে এখানে বলেন, কেউ বলতে পারবেন? পায়ের স্যার হয়ে গেছে। জয়েন্টটা মনে হয় একটু খুলে গেছে মনে হয় জয়েন্ট। আচ্ছা, এখন এটা দেখেন তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই ছবিটা দেখে খুলে গেছে স্যার, মাঝখানে গেছে। খুলে গেছে। ওকে, আমরা যেটাকে অ্যাঙ্কেল টুইস্ট বলে থাকি, অনেক সময় বলি কি পা মচকে গিয়েছে, এরকম বলি, তাই না? জি। জি তো স্যার। এই পা যখন মচকে যায়, এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্কেল টুইস্ট, এবং এটাকে বলা হয় অ্যাঙ্কেল স্প্রেইন। এই অ্যাঙ্কেল স্প্রেইনের কারণে এই জায়গার যে জয়েন্টটা একটু ডিসটেন্স বেড়ে যায় যখন আমাদের পা মচকে যায়। আমরা আগের ছবিতে যেটা দেখলাম, দেখেন দুটা এই জয়েন্টের মধ্যে ডিসটেন্সটা একটু বেড়ে যাওয়াতেই ওই জায়গাটাতে কি হয়, যখনই পাটা মচকে যায় তখন ওই জায়গাটা গ্যাপ তৈরি হয়, এবং ওই জায়গাতে আস্তে আস্তে পেইন হতে থাকে, ওখান থেকে ফ্লুইড বের হয়ে যায়। ওখানে যে জয়েন্টে ফ্লুইড থাকে প্রচুর পরিমাণ, তো ফ্লুইড বের হতে থাকলে ব্যথাগুলো সব দিকে ছড়িয়ে যায়। এটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রাইন। এটা অন্য যে কোনো জয়েন্টে ওরকম স্প্রাইন হতে পারে, বুঝতে পেরেছেন? নি জি। স্প্রাইন হতে পারে। হ্যাঁ, এখন আরেকটা বলছিলাম ডিসলোকেশনের কথা। ডিসলোকেশনটা একটু খেয়াল করেন, এটা একটা শোল্ডারের পিকচার। এটা একটা শোল্ডারের পিকচার, শোল্ডার অ্যানাটমি, শোল্ডার ডিসলোকেশনের একটা পিকচার। বাম সাইড থেকে প্রথম যে পিকচার দেখছেন, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, এটা আমাদের নর্মাল এরকম অবস্থায় থাকে। মিডিলের যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্টেরিয়র ডিসলোকেশন, অর্থাৎ ইনসাইডে এটা শোল্ডারটা নেমে আসছে। খেয়াল করেন এখানে একটা তীরের মাধ্যমে, কার্ভ তীরের মাধ্যমে দেখানো হচ্ছে লাল, যে ওই জয়েন্ট থেকে এটা খুলে নিচের দিকে চলে আসছে, ভেতরের দিকে। দেখতে পাচ্ছেন? জি। জি স্যার। এটা লোকেশনটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? যে লোকেশনে এই জয়েন্টটা থাকার কথা, জয়েন্টটা ডিসলোকেট হয়ে অন্য জায়গায় চলে আসে, এর জন্য এগুলাকে জি স্যার। ডিসলোকেশন বলে। এবার দেখেন পোস্টেরিয়র ডিসলোকেশন, দ্যাট মিন্স পেছনের সাইডে।
ভিতরে না, পেছনের সাইডে ডিসলোকেশন হয়ে গেছে, পিঠটাও ঘুরানো, যদি একটু ঝাপসা ইমেজ, তারপরেও আউটসাইডে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে একটা গর্ত মতো দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? গর্ত মতো দেখা যাচ্ছে, ওই জায়গাটা জি স্যার। থেকে জয়েন্টটা খুলে বাইরের দিকে চলে গিয়েছে। এটা হচ্ছে শোল্ডার ডিসলোকেশন। এটা আমাদের নিজ ডিসলোকেশনও হতে পারে, হাঁটুর, ঠিক আছে, অন্য অন্য জয়েন্টেরও ডিসলোকেশন হতে পারে। তাহলে ডিসলোকেশনের ছবিটা দেখে কি বুঝতে পেরেছেন ডিসলোকেশনটা কেমন হয়? জি স্যার। ওকে, সো জি এরকম হলে প্রথম অবস্থাতে কি করতে হবে? ওই আগের অবস্থানে, মাসেল পুল হলে তো আগের অবস্থানে নিয়ে যাওয়া যায় না, মাসেল পুলটা তো মাসেলের মধ্যেই হয়। সো স্প্রেন বা ডিসলোকেশন হলে যে নরমাল কন্ডিশনে নিয়ে যেতে হয়। এর জন্য ডাক্তাররা দেখবেন হাত ভেঙে গেলে হাতটা কি করে, ওই আগের অবস্থানে রেখে তারপরে প্লাস্টার করে দেয়। দেখবেন যখন শোল্ডার ডিসলোকেট হয়ে যায়, শোল্ডারটাকে আগের অবস্থানে নিয়ে ওখানে ওই যে ব্যাগ দিয়ে ঝুলিয়ে দেয় সুন্দর করে, যাতে করে আগের অবস্থায় ফিক্স থাকে। এটাই হচ্ছে মেইন ট্রিটমেন্ট। তারপরে এই যে আইস দেওয়া বা অন্যান্য যে ইগুলা দেখলাম আমরা, হ্যাঁ, রেস্ট নেওয়া, কম্প্রেশন, এলিভেশন, এগুলা ঠিক আছে। এখন এর পাশাপাশি আমরা ফিজিওথেরাপিস্টের মেইন ট্রিটমেন্ট কিন্তু এটা উপরের যেটা প্রাইস, প্রোটেকশন, রেস্ট, আইস, কম্প্রেশন এন্ড এলিভেশন, এই পাঁচটা হচ্ছে মেইন ট্রিটমেন্ট। এরপরে আমরা কি করতে পারি? ফিজিওথেরাপির যখন আমরা ওই ইনজুরি থেকে পুনরুদ্ধার, কারণ শোল্ডার ডিসলোকেট হয়েছে, 6 মাস আপনাকে ডাক্তার রেস্ট দিয়েছে, 6 মাস পরে আপনি চান একটু মুভমেন্ট করতে হালকা হালকা এক্সারসাইজের মাধ্যমে, তখন ফিজিওথেরাপিস্টের সাহায্য নিলে আপনাদের এটা সমাধান হয়ে যেতে পারে। ধীরে ধীরে অ্যাক্টিভিটিজে ফিরে আসা বা আরো কোনো সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেওয়া, এই পদ্ধতিগুলো বা এই স্টেপগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের স্পোর্টস ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠা কি সম্ভব হয়। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এখন যদি পরীক্ষা জি। আছে মাসেল পুল অথবা স্প্রেন অথবা ডিসলোকেশন হলে করণীয় কি? তাহলে কি পারবেন না সবাই? জি স্যার। জি স্যার, পারবো স্যার। ওকে, জি। ভেরি গুড। এরপরে দেখেন ফ্যাটিক বা ক্লান্তি, এটার আরেকটা বাংলা নাম হচ্ছে অবসাদ। এটার আরেকটা বাংলা নাম কি? অবসাদ। অবসাদ। অনেক সময় বাংলা অবসাদটা পরীক্ষা আসে, অনেকে ভাবেন যে ছাত্র এটা পড়ায় নাই, এরকম ভাবতেও পারেন। সেরকম ভাবার মতো আসলে কিছু নাই। ফ্যাটিক বা ক্লান্তি অথবা অবসাদ, ঠিক আছে। এটা হলে করণীয় কি? যখন আমাদের নরমালি ক্লান্ত লাগে আমরা কি করি, কি কি করা যেতে পারে একটু বলেন দেখি, সাজেশন দেন। ধরেন আমার খুবই ফ্যাটিক লাগছে, আমার খুবই ক্লান্ত লাগছে, এখন আপনারা আমাকে ট্রিটমেন্ট করান, কি 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 করলে আমার হচ্ছে ক্লান্ত দূর হয়ে যেতে পারে? স্যার আপনি বিশ্রাম নেবেন ফার্স্টে, তারপর কি স্যার ধরে নিঃশ্বাস নেবেন। একজন একজন করে বলেন। যে বিশ্রাম নিলাম, তারপরে স্যার ধরে নিঃশ্বাস নেবেন, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বেন নাক দিয়ে কয়েকবার। নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বো। ওকে, দেন স্যার ঘুমানো প্রয়োজন। রেস্ট প্রয়োজন। ওকে, আর পানি পান করা স্যার। ভেরি গুড, ড্রিঙ্কিং ওয়াটার। দেন ব্যায়াম করা। ব্যায়াম করা। আমি তো এমনি জি স্যার। ক্লান্ত, আবার ব্যায়াম করতে বলছেন? স্যার ওই জায়গায় একটু করা স্যার। শ্বাসটা অনুশীলন করতে বলছে, তাই এই ব্যায়ামটা। ও আচ্ছা আচ্ছা, যেটা ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, এটার কথা বলছেন, বুঝতে পেরেছি। আচ্ছা, ফাইন। আর আর কেউ কিছু অ্যাড করতে চান? শুধু পানি খেতে হবে? পানি খেলে কি হবে? পাশাপাশি স্যার খাবার বা হেলদি এনার্জেটিক খাবার খাওয়ার দরকার আছে না? পুষ্টিকর খাবার খাওয়া স্যার। ওকে, ফাইন। অনেক অনেক ভালো ভালো পয়েন্ট বলেছেন, আমরা একটু দেখি। সাধারণ ট্রিটমেন্ট ফ্যাটিক হলে
সাধারণ কিছু চিকিৎসা আমরা ফলো করতে পারি, যেমন রেস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ রেস্ট। এখন শুধু রেস্ট মিন্স ওই সময় যে রেস্ট, ব্যাপারটা এমন না। আপনার ডেইলি রুটিনে রেস্টের টাইমটা ফিক্সড করে ফেলতে হবে। প্রত্যেকদিন 7-8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। এটা অনেক সময় দেখবেন যে একদিন না, একাধিক বা লম্বা সময় ধরে আমরা রাত জাগার ফলে আমাদের বেশি টায়ার্ডনেস চলে আসে বা ফেটিক চলে আসে, ক্লান্তি চলে আসে। ঠিক মতো ওয়ার্ক প্লেসে আমরা ফোকাস রাখতে পারি না, কাজ করতে পারি না। সেটা কিন্তু একদিনের প্রভাব না, এটা লম্বা সময়ের প্রভাব। তো ওটার দিকে খেয়াল করে আমাদের ওই বিষয়টা ডেভেলপ করতে গেলে প্রত্যেকদিন আমাদের রাইট টাইমে স্লিপিং টাইমটাও এনশিওর করতে হবে। ওকে, বিশ্রাম। সুষম খাদ্য, সঠিক পুষ্টি এবং সুষম খাদ্য গ্রহণ করলে শরীর পর্যাপ্ত শক্তি পায়। আমি টায়ার্ড হয়ে গেলাম, আমি যদি শক্তি না থাকে শরীরে, তখনই তো টায়ার্ড আসে। তো যখনই আমি শক্তি উপার্জন করতে পারবো, আমার শরীরে শক্তি উৎপাদন হবে। শক্তিটা কিসের মাধ্যমে উৎপাদন হতে পারে? আমাদের সঠিক পুষ্টি বা প্রপার নিউট্রিশনের মাধ্যমে। ঠিক আছে, প্রচুর ফল, শাকসবজি, প্রোটিন, এরকম খাবার খাওয়া উচিত। পানি পান করা, ডিহাইড্রেশন ক্লান্তির কারণ হতে পারে, এই জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম। কোন দিক দিয়ে ব্যায়াম? যে ব্যায়ামগুলো করলে স্ট্রেস কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম শরীরের শক্তি বাড়ায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। আমি যখন ফেটিক বা ক্লান্ত হয়ে যাব, এই ক্লান্ত মানে এখানে শুধু ফেটিকের আবার প্রকারভেদ আছে। এখানে আমাকে বুঝতে হবে ব্যায়ামটা কখন করা দরকার। একটা হচ্ছে মেন্টাল ফেটিক, একটা হচ্ছে ফিজিক্যাল ফেটিক। ফেটিক হচ্ছে দুই প্রকার। ফেটিক কত প্রকার? দুই প্রকার, একটা ফিজিক্যাল আর একটা মেন্টাল। ফিজিক্যালটা শারীরিক, মেন্টালটা হচ্ছে মানসিক। ফিজিক্যাল ফেটিক কোনটা? আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত একঘেয়েমি মাঠে কাজ করছেন, তখন যে ক্লান্তিটা চলে আসে, এটা ফিজিক্যাল ফেটিক। লম্বা সময় শারীরিক পরিশ্রমের ফলে যে ফেটিকটা হয়, আপনি লম্বা সময় ধরে টানা 3-4 ঘন্টা ধরে ক্লাস করছেন, তখন কি আপনার শারীরিক ফেটিক আসবে? আসবে না। তখন আসবে কি? মেন্টাল ফেটিক। একটা সময় পরে মাথায় সিগন্যাল দিবে না, ঠিক মতো সবকিছু নিবে না, স্যার যা বলবে বুঝবেন না। সেটা হচ্ছে মেন্টাল ফেটিক চলে আসে তখন। সো যখন মেন্টাল ফেটিক চলে আসে, তখনের জন্যই মূলত এক্সারসাইজটা বেশি ইফেক্টিভ। তখন যদি একটু সময় নিয়ে একটু স্ট্রেস কমাতে পারেন, আমাদের যেহেতু ফেটিকটা আসে স্ট্রেসের কারণে, একটু ব্যায়াম করতে পারেন। অনেক সময় ওই যে ব্রিদিং এক্সারসাইজ গুলোও করতে পারেন, তখন ওই মেন্টাল ফেটিকটাও কমে যায়। এছাড়া যদি রেগুলার আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি, তখন কিন্তু আমাদের ফেটিক কম হয়, ফেটিক আসার সম্ভাবনাটা কম থাকে এবং দ্রুত রিকভারি হয়ে যায় যদি আমরা ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে থাকি। বুঝতে পারছেন বিষয়গুলো? জি স্যার। ওকে, তাহলে ব্যায়ামটাও ইম্পর্টেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস কমানোর জন্য যোগ ব্যায়াম, যেটাকে যোগা আমরা বলি, মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। শ্বাস প্রশ্বাসের অনুশীলন, যেটাকে বলছিলাম ব্রিদিং এক্সারসাইজ। ঠিক আছে, এরকম আমাদের চাপ কমানোর জন্য। হঠাৎ করে আপনি বাসায় একঘেয়েমি বসে আছেন, দেখবেন একটু ব্রিদিং এক্সারসাইজ করলেই চাপ কমে যাবে। একটু জানালা খুলে বাইরের দিকে পরিবেশ দেখলে চাপ কমে যাবে, মাইন্ডফুলনেস চলে আসে। একটু ফিজিক্যাল ছোট ছোট এক্সারসাইজ, সাইড ব্যান্ড, সাইড টুইস্ট, জাম্পিং জ্যাকস, এরকম কিছু কিছু এক্সারসাইজ করলে আপনারা যেটা করতে পারেন, এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এরপরে চিকিৎসা। যদি ক্লান্তি কোনো যখন এটা অসুখের রূপান্তর নেয়, তখন সেটার জন্য অবশ্যই ট্রিটমেন্ট করা জরুরি। ঠিক আছে, মানসিক স্বাস্থ্য সমর্থন। যদি মানসিক অবসাদ বা উদ্বেগের কারণে ক্লান্তি হয়, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত, মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করে। বুঝতে পেরেছেন? তাহলে ক্লান্ত হলে আপনারা দেখবেন প্রত্যেকটা শীটে পিডিএফ দিই, এই পিডিএফ এ পয়েন্ট আকারে দিই, যাতে করে পয়েন্ট মনে রাখা সহজ হয়। বিশেষ করে ক্লাস করলে আপনাদের 70% প্রিপারেশন হয়ে যায়, যেহেতু ক্লাসে আমরা আলোচনা করি।
নাক দিয়ে রক্তপাত হলে, যেটাকে আমরা নাসাল ব্লিডিং বলে থাকি, এটা হলে করণীয় কি? নাক দিয়ে রক্তপাত হলে করণীয় কি? এটা পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। একটু করণীয়টা বলেন শুনি, কে কে বলতে পারবেন? ধরেন খেলতে গিয়ে দুইজনের মধ্যে ধাক্কা লেগে গিয়েছে, একজনের নাক দিয়ে রক্ত পড়ছে, হয় না এরকম? হয় কিন্তু। সেরকম হলে তখন করণীয় কি? নাক কে বলতে পারবে? চাপে ধরে রাখতে হবে। নাক দিয়ে ধরে রাখতে হবে কোথায়? মুখ নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, সঠিকভাবে কাশতে হবে, শান্ত আরামদায়ক ভাবে অবস্থায় তাকে রাখতে হবে। আইস দিয়ে নাক চেপে রাখতে হবে। মিউট করে রাখেন এখানে। রাখতে হবে। তাকে শোয়ানো যাবে মিউট না, করে রাখেন। বসিয়ে রাখতে বুঝতে হবে। পেরেছি, সবাই সবাই মিউট করে রাখেন। ভেরি গুড। দেখেন আপনাদের পয়েন্টগুলো এখানে চলে আসছে। এই নাসাল ব্লিড, এটার আবার আরেকটা টার্ম আছে, ইপিস্ট্যাক্সিস। এটা নাসাল ব্লিডটাও ইপিস্ট্যাক্সিস নামে পরিচিত। তো বিভিন্ন কারণে হতে পারে। দেখেন স্টেপ বাই স্টেপ, যখনই আপনারা কোনো কিছু লিখবেন স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা করবেন। শান্ত ও আরামদায়ক অবস্থায় থাকতে হবে, ঠিক আছে? শান্ত ভাবে বসতে হবে, মাথা সামান্য সামনে ঝুঁকে রাখতে হবে। মাথা পেছনে ঝুঁকালে রক্ত গলায় চলে যেতে পারে বা অস্বস্তিকর হতে পারে। তো কি করতে হবে? শান্ত হয়ে বসাতে হবে, দেন সামান্য সামনের দিকে ঝুঁকে রাখতে হবে, আলতো করে নাক চেপে ধরতে হবে যাতে করে রক্তপাত কমে যায়, এবং সামনের দিকে ঝুঁকে রাখলে কি হবে? গলায় রক্ত যাবে না। বুঝতে পেরেছেন? আইস প্যাক ব্যবহার করুন, যে জায়গাতে ব্যথা লেগেছে ওই জায়গাটাতে আইস প্যাক ব্যবহার করতে হবে, ঠান্ডা আইস প্যাক, যাতে করে ওই রক্তনালী সংকুচিত করে এবং রক্তপাত কমাতে সাহায্য করে। সঠিকভাবে শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস না নিয়ে মুখ দিয়ে শ্বাস নিন। নাকের অল্টারনেটিভ ওয়ে আমরা মুখ দিয়েও কিন্তু ব্রিদিং এন্ড ব্রিথ আউট করতে পারি। তো শ্বাস প্রশ্বাসটা মুখ দিয়ে চালাতে হবে। অনেকক্ষণ ধরে রক্তপাত বন্ধ না হলে তখন কি করতে হবে? বন্ধ না হয় বা বেশি বেশি রক্ত পড়তে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে, সবাই আমরা জানি। অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা যেমন নাকের ভিতরে অতিরিক্ত আঘাত লাগা যদি হয় বা নিয়মিত রক্তপাত ঘটে, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে অনেক সময় হয় না, নর্মাল অবস্থা অনেকের ব্লিডিং হয়, কিছু ধাক্কা লাগে নাই, কিছু হয় নাই, সেই ক্ষেত্রে অবশ্যই এক্সপার্টের সাহায্য নিতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা একটা ইমেজ দেখি, দেখেন এটা কি একটা ইমেজ দেখতে পাচ্ছেন? জি স্যার। নাক দিয়ে রক্ত পড়ছে, এটা কি দেখা যাচ্ছে? এখন আরেকটা ইমেজ দেখেন, লেফট সাইডের ছবিটা খেয়াল করেন, একটু মিউট করে রাখেন, একটু নয়েজ আসছে, মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টি বা ঝড় হচ্ছে এরকম অবস্থা আছে। মিউট করে রাখেন, আমি বলি এটা শুনুন। এখানে লেখা আছে অ্যাট হোম ট্রিটমেন্ট, বাম পাশেরটা, এটা আমাদের জানাটা জরুরি। বুঝতে পেরেছেন? আর একটা হচ্ছে হসপিটাল সেটিং ট্রিটমেন্ট। সো হোম ট্রিটমেন্টটা আমাদের বেশি জানাটা জরুরি। নাক দিয়ে রক্ত পড়ছে, এই সময় কি করতে হবে? সিট আপ, বসে পড়তে হবে, স্লাইটলি লিন ফরওয়ার্ড এবং চাইল্ড হেড ফরওয়ার্ড, এবং কিছুটা সামনের দিকে ঝুঁকে বসতে হবে, হেডটাকে সামনের দিকে ঝুঁকে বসতে হবে, মাথা এবং নাক, ঠিক আছে? এরপরে কি করতে হবে?
pinch tip of nose with 2 fingers for 15 to 20 minutes. জি, নাকটা কি করতে হবে? চেপে ধরতে হবে। আগে আমরা দেখেছি, স্টেপ বাই স্টেপ পড়েছি। সো ওটাই মূলত এখানে লেখা আছে। 15-20 মিনিটের জন্য চেপে ধরে রাখতে হবে। হয়তো আরো কম সময় লাগতে পারে। চেপে ধরে রাখলে কি হবে? রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। বলছে if bleeding continues, যদি ব্লিডিংটা কন্টিনিউ হতে থাকে, ব্লিডিং হতেই থাকে এটার পরেও, টপিক্যাল নাসাল স্প্রে, একটা নাসাল স্প্রে পাওয়া যায়, নাসাল স্প্রে পাওয়া যায়। এই নাসাল স্প্রেটা যদি ওই জায়গাতে করা হয় তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। নাসাল স্প্রে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? তখন এটা কি পাওয়া যায়। সো আমি ছবিটা দেখালাম যাতে করে আরো আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। এখানে যে কোনো একটা সোফা বা টুলের উপর বসাতে হবে ব্যাপারটা এমন না। মাঠে হলে এটা গ্রাউন্ডেও আপনারা বসাতে পারেন। বুঝতে পেরেছেন? জি স্যার। জি। স্যার আর ওই ড্রপটা কেমনে দিব স্যার? ড্রপটা এই ড্রপটা যে কোনো এসে মাসাল ড্রপ পাওয়া যায়। এটা স্যালাইন, এক ধরনের স্যালাইন টাইপের, বুঝতে পেরেছেন? এই ড্রপটা ওখানে স্প্রে করলে, ড্রপটা স্প্রে করলে ওই জায়গাটাতে রক্ত পড়া বন্ধ হয়। নরমালি আমরা কি করি? কোনো জায়গাতে রক্ত পড়লে ওই জায়গাতে মিউট করে রাখি। মিউট করে রাখেন। কোশ্চেন থাকলে জিজ্ঞাসার পরে মিউট করে রাখেন, আমি অ্যান্সার দিচ্ছি। যখনই রক্ত পড়ে ওই জায়গাটা দেখবেন রক্ত জমাট বেঁধে গেলে, আমরা ওই যদি ডাক্তাররা যেটা করে হসপিটালে নিয়ে গেলেই কিন্তু এই স্প্রে, নাসাল স্প্রেটা দিয়ে ওই জায়গাটা ধুয়ে দেয়, পরিষ্কার করে দেয়। তাহলে একই সাথে ট্রিটমেন্টটা হয়ে যায়। ড্রপটা সুন্দর করে এমন ভাবে দিতে হবে যেন ওটা আবার গালে না চলে যায়। যেহেতু সামনের দিকে ঝুঁকে থাকে, ওখানে আমরা কি করি? আগে একটু পানি টানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, তাই না? সবসময় তো আমাদের কাছে ড্রপ অ্যাভেলেবেল থাকে না, বা হঠাৎ হঠাৎ ইনজুড হয়। তো যে কারণেই এটা ড্রপটা সুন্দরভাবে ওই বসে থাকা অবস্থায় ওখানে স্প্রে করতে হয়। স্প্রে করলে ওই জায়গাতে আরো ব্লাড বন্ধ হয়ে যায়, ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায়। বুঝতে পেরেছেন? আজকে টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আজকে আমরা কি কি আলোচনা করেছি একটু বলেন, কে বলতে পারবেন? স্পোর্টস মেডিসিনে আলোচনা এই রাজীব ভাই আপনারটা একটু বন্ধ করে রাখেন আপনি। রাজীব কুমার, আপনি একটু মিউট করে রাখেন। ওকে, অন্য কেউ একজন শেয়ার করেন। আজকে আমরা কি কি বিষয় আলোচনা করেছি? সবার প্রথমে কি আলোচনা করেছি আজকের ক্লাসে? স্পোর্টস মেডিসিন নিয়ে আলোচনা করা হয়েছে। ভেরি গুড। তারপরে তারপরে মাসেল পুল ও ডিসলোকেশন। মাসেল পুল, স্প্রেন এন্ড ডিসলোকেশন হলে সেটা করণীয় কি বা ট্রিটমেন্ট কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে ফ্যাটিক বা ক্লান্তি, অবসাদ, এটা নিয়ে আলোচনা হয়েছে। ফ্যাটিক বা ক্লান্তি বা অবসাদ হলে করণীয় কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং ফাইনালি আমরা আলোচনা করেছি কোন বিষয় নিয়ে? নাকের রক্তপাত হলে করণীয় কি? করণীয়। এক্স্যাক্টলি, নাসাল ব্লিড, নাক দিয়ে রক্তপাত হলে করণীয় কি সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকের ক্লাস। আজকের টপিক এর মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বা কেউ কিছু জানতে চান কিনা বলতে পারেন। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিই, অনেকে ভিন্ন ভিন্ন গ্রুপে লিখছেন পিডিএফ পান নাই। আমি দেখেছি বেশ কয়েকজনের মেসেজ, পিডিএফ চাই, গত দিনের পিডিএফ চাই। আমাদের এই বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজির যে পিডিএফটা আছে, এক পিডিএফ এর মধ্যে সব ক্লাসগুলো কনভার্ট করা, অর্থাৎ এটা একটা সাবজেক্টের জন্যই এটা ইফেক্টিভ। সব এই সাবজেক্টের সব ক্লাস এটার মধ্যে পাবেন। যদি কারোর কাছে একটা পিডিএফ থাকে এটার, ওটার মধ্যে সবকিছু পাবেন। যদি স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের প্রথম সেমিস্টারে লিখিত কয়টা পরীক্ষা হবে স্যার? প্রথম সেমিস্টারে লিখিত কয়টা পরীক্ষা হবে? স্যার প্রথম সেমিস্টারে কি কি সাবজেক্ট আছে আপনারা জানেন?
6টা সাবজেক্ট স্যার। 6টা সাবজেক্ট। জি স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন শেয়ার করে দেখাই। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। এখানে খেয়াল করেন, এটা আপনাদের ফার্স্ট সেমিস্টারের মার্ক ডিস্ট্রিবিউশন। পরীক্ষা হবে সবগুলারই, কিছু প্র্যাকটিক্যাল কিছু থিওরি। ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ, এটা 100 মার্কের থিওরি। এখানে 60 মার্কসের এক্সাম হবে। কত মার্কের? 60 মার্কের বোর্ডে এক্সাম হবে। আর 40 মার্ক কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, আপনাদের অ্যাসাইনমেন্ট বা ক্লাসের উপস্থিতি, অ্যাটেন্ডেন্স, এই টাইপের কাজে 40 মার্কস, বা ক্লাস টেস্ট এই টাইপের হিসেব 40 মার্কস। আর বাকি 60 মার্কস হচ্ছে বোর্ড এক্সাম। আচ্ছা, এটার কোনো প্র্যাকটিক্যাল নাই। স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড এসকর্ট ড্রিল, এটা টোটাল 200 মার্কের, যেখানে 50 মার্কের রিটেন। এই 50-এর রিটেনের মধ্যে, থিওরির মধ্যে 30 মার্ক হচ্ছে বোর্ডে এক্সাম হবে। বোর্ডের গুলা বলি, 30 মার্ক বোর্ডে এক্সাম হবে। আর প্র্যাকটিক্যাল আবার আছে এটার বোর্ডে, সেটা 75 মার্কের। বুঝতে পেরেছেন? স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। কি বলেন? স্যার, ওই ইতে গ্রুপে একটা দেওয়া হয়েছিল যে অফিস থেকে, যে ঈদের পরে 2টা করে ক্লাস হবে। তো স্যার, আমার মনে হয় স্যার এই ক্লাসগুলো কি স্যার শুক্র শনিবারে নেওয়া সম্ভব স্যার? আচ্ছা, এটা আপনাদের গ্রুপে এই যে কিসে কথা বলবেন, এটা তো ওখান থেকে নির্ধারণ করে। বুঝতে পেরেছেন? কারণ হলো স্যার, ওই যে শুক্র শনিবার হইলে আদার্স ডেতে হইলে আমি স্যার যুক্ত হইতে পারতেছি না স্যার, এই একটু সমস্যা হচ্ছে। বুঝতে পারছি। আপনি কোন ক্যাম্পাসের? হ্যালো, জি শুনতে স্যার। পাচ্ছেন? জি, জি। মিলন জমাদার। কোন ক্যাম্পাসের আপনি? বুঝি নাই স্যার। আপনি কোন কোন ব্রাঞ্চের? এখানে তো বেশ আমি কয়েকটা ব্রাঞ্চ আছে। কোথায় ভর্তি হয়েছেন? আমি তো ওই যে ইতে স্যার, টঙ্গীতে স্যার। আচ্ছা, তাহলে আপনি অফিসে কথা বলবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, যেটা দেখাচ্ছিলাম, ফিজিক্যাল এডুকেশন ফর হেলদি লাইফ বোর্ডে এক্সাম হবে 60 মার্কস, কোনো প্র্যাকটিক্যাল নাই। স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড এসকর্ট ড্রিল বোর্ডে এক্সাম হবে 30 মার্কস, প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল হবে 75 মার্কস। বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি অ্যান্ড ফিজিওলজি বোর্ডে এক্সাম হবে রিটেন 60 মার্কস, এটার প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল হচ্ছে, ফাইনাল এক্সাম হবে 50 মার্ক। ইন্টারন্যাশনাল গেমস অ্যান্ড অর্গানাইজিং স্পোর্টস, এটার থিওরি বোর্ড এক্সাম হবে 60 মার্কস এবং প্র্যাকটিক্যাল এটার নাই। অ্যাথলেটিক্স কোনো থিওরি এক্সাম নাই, প্র্যাকটিক্যালে 100 মার্কের প্র্যাকটিক্যাল আর 100 মার্ক কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। রুলস অ্যান্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস পার্ট 1, এখানে থিওরি এক্সাম হবে বোর্ডে 30 মার্কস এবং প্র্যাকটিক্যাল হবে 75 মার্কস বোর্ডে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। ধন্যবাদ। অনেক সময় দেখা যাবে যে এই অ্যাথলেটিক্স বা কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো প্র্যাকটিক্যাল আছে বোর্ডে, ওটারও বোর্ডে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় একটা রিটেনও নেয়, মানে ওই প্র্যাকটিক্যাল রিলেটেডই রিটেন নেয়। তো ওটা আমরা জি 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 স্যার, এই পিডিএফ যে আমাদের দিচ্ছেন, এটা থেকেই কি প্রশ্ন হবে? জি, এটা থেকে কোশ্চেন হবে, মানে এখান থেকেই হয় সিলেবাসের ভেতরে যদি থাকে, আর সিলেবাসের বাইরে থেকে আসলে এটাতে পাবেন না।
নর্মালি সিলেবাসের বাইরে থেকে খুব কম আসে, হয়তো 2-1 মার্ক, সর্বোচ্চ 5 মার্ক এরকম, বাট রিলেটেড থাকে। স্যার ফার্স্ট সেমিস্টার কবে নাগাদ হতে পারে পরীক্ষা? ঈদের পরে হওয়ার সম্ভাবনা আছে। স্যার আর একটা কোশ্চেন ছিল, জি, অ্যাথলেটিক্স যে প্র্যাকটিক্যাল হবে বললেন, এখানে কি সাঁতার প্র্যাকটিক্যালে কি সাঁতারও ধরে এমন? প্র্যাকটিক্যালে সাঁতার আপনাদের হচ্ছে সুইমিং আছে, বাট এখানে সাঁতার নেওয়ার সুযোগ নাই, বুঝতে পেরেছেন? বাট ওটার রুলস রেগুলেশন গুলো আমরা জানবো, বুঝতে পেরেছেন? স্যার জি স্যার, জি বলো। থ্যাংক ইউ। সব ক্লাসের ভিডিও তো আমরা পাইনি। সব ক্লাসের হ্যাঁ, 3টা ভিডিও আমরা পাইনি। ভিডিও? জি, ক্লাস ভিডিও। আচ্ছা, ভিডিওগুলো ওই ইসে পাবেন, ওই যে ইউটিউব লিংকটা দিয়েছে ওখানে পাবেন। অনেক সময় অফিসের কাজের কারণে আপলোড করতে লেট করে, তো প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং হয়, রেকর্ডেড ভিডিওগুলো ওখানে পাবেন, ঠিক আছে? এরপরেও টেনশন করার দরকার নাই, মানে যদি ভিডিও নাও, কিছু কিছু ভিডিও মিসিং হতে পারে, নাও পেতে পারেন, বাট আমরা পরীক্ষার আগে আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দেব সবকিছু। আবার সলভ ক্লাস হবে, প্রিভিয়াস এক্সামের কোশ্চেন গুলা দেখে ওই অনুযায়ী আপনাদের এক্সাম নেওয়া হবে, সেটারও সলভ ক্লাস হবে। মোটামুটি যদি একটু অ্যাক্টিভ থাকেন, যদি একটু সময় নিয়ে ক্লাসগুলো করেন, তাহলে আপনাদের আশা করা যায় আর অসুবিধা হবে না, বুঝতে পেরেছেন? জি স্যার। যেহেতু একটাও এক্সাম এখনো ফেস করেন নাই, ফার্স্ট সেমিস্টার এক্সামটা ফেস করলে পরে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাবিউল, আপনি কোন ব্রাঞ্চের? আমি ঢাকার। ঢাকা কে